চাইনিজ দার্শনিক কনফুসিয়াস একটা চমৎকার কথা বলেন। তিনি বলেন, তুমি যদি 1 বছরের ফলাফল চাও তাহলে তুমি মাছ চাষ করো, তুমি যদি 10 বছরের ফলাফল চাও তাহলে তুমি গাছ রোপণ করো, আর তুমি যদি 100 বছরের ফলাফল চাও তাহলে তুমি মানুষ চাষ করো। আজকে মানুষ চাষ করার জন্য যে সুন্দর উদ্যোগ গ্রহণ করেছে, আমরা স্কুল এন্ড কলেজের কর্তৃপক্ষের জন্য একটা করতালি আহ্বান করছি। তোমরা যারা এখানে আছো, নবীন যারা আছো, স্কুল জীবন শেষ করেছো, তোমরা কলেজ জীবনে আসছো, দেখো একটা দার্শনিক বলেছেন যে বড়দের কথা তোমরা কেন শুনবা। বলা হয় যে বড়দের কথা তোমরা এই জন্য শুনবা কারণ বড়রা তোমাদের বয়সটা পার হয়ে গিয়েছে, তারা জানে তারা কি ভুল করেছে, তারা জানে তারা কি ভালো কাজ করেছে, এই জন্য বড়দের কথা শুনতে হয়। সে বড় ভাই হিসেবে তোমাদেরকে আমি কিছু কথা বলবো। দেখো, ইউ মাস্ট মাইন্ড ইট, দিস ইজ আ বিগিনিং, ইউ মাস্ট মাইন্ড ইট, দিস ইজ দ্য ভেরি ভেরি বিগিনিং অফ ইউর লাইফ। তোমাদের জীবন মাত্র শুরু হয়েছে, তোমরা স্কুল শেষ করেছো, কলেজে আসছো, মনে রাখবাই দিস ইজ আ ভেরি এসেনশিয়াল টাইম অফ ইউর লাইফ, ভেরি ক্রুশিয়াল টাইম অফ ইউর লাইফ। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া খুব গুরুত্বপূর্ণ সময়, এটা খুব গুরুত্বপূর্ণ সময়, এই শব্দটা বহুবার শুনেছি জীবনে। যখন ক্লাস 5-এ পড়ি, 5 বছর শেষ করে যখন পিএসসিতে আসছি, তখন মা বলেছে খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা তোমার জীবনে। মার কথা বিশ্বাস করে খুব গুরুত্ব সহকারে পরীক্ষাটা দিয়েছিলাম, সেই সময় A+ পেয়েছিলাম। A+ পাওয়ার পর ভাবলাম আর মনে হয় গুরুত্বপূর্ণ সময় নেই। 3 বছর যাওয়ার পর JSC পরীক্ষা যখন আসলো, তখন মা বললো ইটস আ ভেরি ইম্পর্টেন্ট টাইম ফর ইউর লাইফ, ভেরি ইম্পর্টেন্ট এক্সাম ফর ইউর লাইফ। তারপরে মায়ের কথা বিশ্বাস করলাম, বিশ্বাস করি JSC পরীক্ষা দিয়েছিলাম, সেখানেও A+ পেয়েছিলাম। ভাবলাম এখানে শেষ। 2 বছর যাওয়ার না যাইতে মা বললো, বাবা মা তোমার SSC পরীক্ষা ইজ আ ভেরি ইম্পর্টেন্ট এক্সাম ফর ইউর লাইফ। তারপরে হতাশ হয়ে বিশ্বাস করলাম মায়ের কথা, শিক্ষকের কথা, এটা ইম্পর্টেন্ট সময়, মেনে নিলাম। মেনে নিয়ে SSC পরীক্ষা দিলাম, A+ পেলাম। এখন নবীন ভাবলাম কলেজে আসছি, মুক্ত স্বাধীনতা, চরম স্বাধীনতা, চলবো মুক্ত বিহঙ্গে চলবো। কিন্তু এখনই এসে আপনি বলেন দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টাইম ফর ইউর লাইফ। এখন কি আর বিশ্বাসযোগ্য মনে হয় কথাগুলো? কিন্তু এটাই বাস্তবতা। পিএসসির জন্য তুমি 5 বছর সময় পেয়েছো, জেএসসির জন্য তুমি 3 বছর সময় পেয়েছো, এসএসসির জন্য তুমি 2 বছর সময় পেয়েছো, ইন্টারের জন্য তুমি মাত্র 1.5 বছর সময় পাবা। ইন্টার পাস করার পরে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য তুমি মাত্র 4 মাস সময় পাবা। তার মানে তোমার সময় যত কমবে, তোমার সময়ের গুরুত্ব, তোমার পরীক্ষার গুরুত্ব তত বেশি বাড়বে। তোমরা যারা এসএসসি পরীক্ষায় A+ পেয়েছো, তোমরা যদি ইন্টারের একটা সমীকরণে দেখা গিয়েছে যারা এসএসসি পরীক্ষায় A+ পায়, তাদের 50% ইন্টারে গিয়ে A+ পায় না। এবং যারা এসএসসি পরীক্ষায় A+ পায়নি, তোমাদের মধ্যে অনেকেই, তারা শুধুমাত্র তাদের চেষ্টার কারণে ইন্টারে গিয়ে তারা A+ পাবে। তো সুতরাং এই যে সময়টা তোমাদের জন্য, এই সময়টা তোমাদের জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। তোমার ইন্টারের পরে, ইন্টার পাস করার পরে তুমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা, দেখবা তোমার বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী, তোমার বন্ধু যে তোমার পাশে বসে আছে, তার চেয়ে তোমার পার্থক্য হয়ে যাবে ডাবল থেকে ট্রিপল, প্রচুর পার্থক্য হয়ে যাবে। আমি একটা এক্সাম্পল দিই তোমাদেরকে। একবার একটা শিক্ষক, একটা ব্যাংকের একজন দারোয়ান, সে ম্যানেজারকে বলে, স্যার আপনিও 9টা থেকে 5টা পর্যন্ত সময় দেন, আর আমি সময় দিই সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। আমার বেতন হচ্ছে মাত্র 5,000 টাকা, কিন্তু আপনাদের একজন কর্মচারীর বেতন যে আমার মতো, আমার চেয়ে কম সময় দেয়, তার বেতন 30,000 টাকা কেন? এটা কি এটা বৈষম্য না? বৈষম্যহীন সমাজে এই বৈষম্য তো ঠিক না স্যার। তখন তিনি তাকে বোঝানোর জন্য বলল যে এক কাজ করো, তুমি উত্তরা থেকে যাত্রাবাড়ি যাবা, এখানে আমাদের একটা ফার্ম আছে, গরুর ফার্ম আছে, সে গরুর ফার্মে তুমি দেখে আসবা কয়টা গরু আছে। পরবর্তী তাকে বললো এটা, পরবর্তীতে যিনি অফিসারকে বললো তুমিও গিয়ে দেখে আসো কয়টা গরু আছে। তো পরবর্তীতে যে কেয়ারটেকার দারোয়ান, উনি দেখে আসছেন যে গরু হচ্ছে 25টা আছে। উনি খুব দ্রুত গেলেন, দৌড়াই গেলেন, ওই যে অফিসারের আগে চলে আসলেন, এসে বলেন, স্যার গরু কয়টা? গরু তো 25টা আছে। আচ্ছা ঠিক আছে, গরু 25টা, আচ্ছা গরু 25টার মধ্যে সাদা কয়টা, লাল কয়টা? সে স্যার এটা তো জানি না। স্যার ঠিক আছে, তাহলে আমি একটু জেনে আসি। আবার সে গেল, যাত্রাবাড়ি গেল, গিয়ে আবার জেনে আসছে, জেনে এসে বলে, স্যার সাদা হচ্ছে 10টা আর 15টা হচ্ছে লাল। বললো যে সেখানে অসুস্থ কয়টা, সুস্থ কয়টা? বলে স্যার সেটা তো দেখি নেই। তখন বলে স্যার ঠিক আছে, আমি আবার একটু যাই। আবার সে গেল, গিয়ে দেখলো যে অসুস্থ হচ্ছে 15টা
আর সুস্থ হচ্ছে 10টা। এসে বলে স্যার অসুস্থ হলো 10টা, সুস্থ হচ্ছে 15টা। এ করতে করতে তার সারাদিন শেষ। আর অফিসারকে ডাকলো, তখন তার দিন শেষ হওয়ার অফিসারকে ডাকলো, এই আসো। বলে তুমি কয়টা গিয়েছে? বলে স্যার আমি 9টা গিয়েছিলাম, 10টা আবার ফেরত আসছি। বলছে গরু কয়টা? বল গরুতে হচ্ছে 25টা। সাদা কয়টা? সাদা 15টা। লাল কয়টা? 10টা। সুস্থ কয়টা? এতটা সুস্থ, এতটা অসুস্থ। তখন দারোয়ানকে বললো, দেখো তোমাকে আমি পাঠিয়েছিলাম, তুমি সারাদিন সময় ব্যয় করলা এবং আমার ভাড়া নষ্ট করলা। আর অফিসারকে পাঠিয়েছিলাম, তিনি মাত্র 1 ঘন্টা যে তথ্য নিয়ে আসলেন, তুমি সারাদিনে সে তথ্যটা তুমি নিয়ে আসতে পারলে না। এজন্য আমি ওনাকে এত বেতন দিই আর তোমাকে তার 1/3 বেতন দিই। তার মানে শিক্ষার যে গুরুত্ব, নলেজের যে গুরুত্ব, তোমার আজকে যে বন্ধুরা তোমার সাথে বসে আছে, তোমার যে বন্ধুরা তোমার সাথে বসে আছে, আগামী 5 বছর পর তোমার আর তার যে পার্থক্য তৈরি হবে, সে পার্থক্যটার আকাশ পাতাল পার্থক্য তৈরি হবে। সেটা শুধুমাত্র শিক্ষার কারণে, শুধুমাত্র শিক্ষার কারণে। আজকে তোমাদেরকে দেখো, তোমরা পড়াশোনা না করলে তোমাদেরকে মা বাবা বলে, শিক্ষক বলে, এই গাধা শিক্ষার্থীটা আমাদের কাছে কোথা থেকে আসলো, বলে না? গাধা। আচ্ছা বলো তো গাধা ইংরেজি কি? বলো তো গাধা ইংরেজি কি? কে বলতে পারবা গাধা ইংরেজি কি? বলো গাধা ইংরেজি কি? বলো। এস। গুড। এস ফর গাধা। এস বানান কিভাবে বলো তো? ASS। আচ্ছা এস মানে গাধা, এস এর সাথে তুমি যদি ET যোগ করো, ই এবং টি, তাহলে কি হবে বলো তো? অ্যাসেট। অ্যাসেট মানে কি? অ্যাসেট মানে কি? সম্পদ। ই ফর এডুকেশন, টি ফর ট্রান্সপারেন্সি। তুমি যদি এস এর সাথে এডুকেশন এবং ট্রান্সপারেন্সি যোগ করো, তাহলে এসটা অ্যাসেটে পরিণত হবে, সম্পদে পরিণত হবে। তার মানে তোমরা যারা আজকে গাধা, তোমাদের সেই গাধা থেকে উত্তোলন করার জন্য তোমাকে ই এবং টি, এডুকেশন এবং ট্রান্সপারেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখো আমাদের দেশে কোনো ডাক্তারের অভাব নেই, আমাদের দেশে কোনো ইঞ্জিনিয়ারের অভাব নেই, আমাদের দেশে কোনো রাজনীতিবিদের অভাব নেই। আমাদের দেশে অভাব হচ্ছে মোরালিটি সম্পূর্ণ ডাক্তারের, মোরালিটি সম্পূর্ণ ইঞ্জিনিয়ারের, মোরালিটি সম্পূর্ণ আইনজীবীর। তোমরা দেখো 2016 সালে একটা পত্রিকা একটা রিপোর্ট আছে, জয়পুরহাটের ভ্যান গাড়ির চালকের ছেলে আকাশ, ভ্যান গাড়ির চালকের ছেলে আকাশ বুয়েটে চান্স পেয়েছে। বড় করে প্রথম আলোতে বড় করে একটা নিউজ আসছে, আকাশের বাবাকে গর্বিত পিতা বলা হয়েছে, যে গর্বিত পিতার গর্বিত সন্তান ভ্যান চালকের ছেলে বুয়েটে চান্স পেয়েছে। তার 2 বছর পরে যে আকাশ বুয়েটে চান্স পেয়েছে, প্রত্যেকটা পত্রিকায় তার বাবাকে গর্বিত পিতা বলা হয়েছে। সে আকাশকে পরবর্তীতে তার সহপাঠী আবরারকে মামলার আসামি হয়ে সে আকাশ গ্রেপ্তার হয়েছে। তখন পত্রিকায় বড় করে আকাশের হেডলাইন আসছে, বুয়েটের ছাত্র আকাশ মামলার আসামি হয়ে গ্রেপ্তার হয়েছে। যে বাবা 2 বছর আগে গর্বিত পিতা ছিল, যে বাবা 2 বছর আগে গর্বিত পিতা ছিল, সেই বাবার ছেলে মাত্র সহপাঠী খারাপ হওয়ার কারণে সে বাবার ছেলে তার সহপাঠীকে করে পরবর্তীতে মামলার আসামি হয়ে এখন ফাঁসির দড়ি তার গলায় ঝোলার জন্য অপেক্ষা করছে। তার মানে আমাদের দেশে এডুকেশন, মহাত্মা গান্ধী উপমহাদেশের সেরা, মহাত্মা গান্ধী একটা চমৎকার কথা বলেছেন, দেয়ার আর 7 things which destroy us। 7টি জিনিস আমাদেরকে ধ্বংস করছে, তার মধ্যে একটি হচ্ছে এডুকেশন উইদাউট ক্যারেক্টার, চরিত্রবিহীন শিক্ষা। চরিত্র যদি না থাকে তোমরা যত বড় শিক্ষিত হও, চরিত্র যদি না থাকে তোমরা যত বড় শিক্ষিত হও, তোমরা দেশের সম্পদ হবে না, দেশের অভিশাপে পরিণত হবা। আজকে এখানে অনেক মিডিয়া আছেন, আজকে দুঃখজনক হলো সত্য, আজকে দেখা গিয়েছে বাংলাদেশের যে প্রাথমিক স্কুলগুলোতে আছে, সেই স্কুলগুলোতে 65,000 গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। কিন্তু বাংলাদেশের আপময় জনতা এবং যারা আলেম সমাজ ছিলেন, তারা বহুদিন ধরে 15-16 বছর ফ্যাসিস্ট সরকার যেভাবে ধর্মকে ঐচ্ছিক করা হয়েছে, তাদের আহ্বান ছিল যে প্রাথমিক পর্যায়ে যে স্কুলগুলো আছে সেই স্কুলে ধর্মীয় শিক্ষা, একজন ধর্মীয় শিক্ষক যে কোনো হোয়াট এভার রিলিজিয়ন, যে কোনো একটা ধর্মের, যে প্রত্যেকটা ধর্মের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য আহ্বান করেছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই নতুন বাংলাদেশ থেকে আমরা সেটি পাচ্ছি না। অথচ প্রাইমারি স্কুল is the very important foundation of the child. It's the very initial stage of the child.
একটা গাছ, তুমি যদি একটা গাছ যখন ছোট থাকে, তুমি যদি গাছকে বাঁকা রোপণ করো, এই গাছটা 5 বছর পরে এই গাছটা যখন তোমার ঘরের ভিতরে ঢুকতে যাইবে, তখন তুমি যদি পুরো গ্রামকে নিয়ে আসো গাছকে সোজা করার জন্য, তুমি চাইলে কি সোজা করতে পারবে? তুমি চাইলে সোজা করতে পারবে না, কারণ গাছটা যখন রোপণ করা হয়েছে তখন বাঁকা রোপণ করা হয়েছে। তেমনি প্রাইমারি স্কুলে যদি ধর্মীয় শিক্ষা না দেওয়া হয়, যদি ধর্মীয় শিক্ষা না দেওয়া হয়, তাহলে শিক্ষা ব্যবস্থা দিয়ে এমন শিক্ষার্থী তৈরি হবে, যেটা আমরা ঐশীকে দেখেছি, তার বাবা মা করে এখন জেল খাচ্ছে। পুলিশের কর্মকর্তার মেয়ে ছিল ঐশী, তার বাবা মা করেছে, এখন জেল খাচ্ছে। কিছুদিন আগে একটা মেয়ে স্কুল থেকে ইংলিশ মিডিয়াম থেকে পড়া, তার আমাদের কোর্টে আমরা দেখেছি বাবা মায়ের বিরুদ্ধে মামলা করতে আসছেন। সেটি একটি মাত্র কারণ, সেটি হচ্ছে ধর্মীয় শিক্ষা না দেওয়ার কারণে হয়েছে। স্টিমলি হিল ইংল্যান্ডের শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিলেন। স্টিমলি হিল ইংল্যান্ডের শিক্ষা ব্যবস্থা 40 বছর কোনো ধর্ম ছিল না। একদিন স্টিমলি হিল চিৎকার করে বলছিলেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 ইয়ার্স, তুমি যদি তোমার সন্তানকে 3টি শিক্ষা দাও, রিডিং, রাইটিং, ম্যাথমেটিক্স, তুমি যদি তোমার সন্তানকে 4র্থ আর্থিক শিক্ষা দিতে ভুলে যাও, দ্যাট ইজ দ্য রিলিজিয়ন, তাহলে তুমি তোমার সন্তান থেকে 5ম আর্থিক পাবা, রাস্কিলিটি, বর্বরতা, বর্বরতা, বর্বরতা। তো সুতরাং ধর্ম ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। আজকে সেই ইংল্যান্ডের একটি রাজ্য আয়ারল্যান্ড, যুক্তরাজ্যের একটি রাষ্ট্র, যুক্তরাজ্য 4টি রাষ্ট্র নিয়ে গঠিত হয়, তার মধ্যে একটি হচ্ছে আয়ারল্যান্ড। সে আয়ারল্যান্ডের প্রাথমিক পর্যায়ে যে স্কুলগুলো আছে, 90% স্কুল পরিচালিত হয় সেখানে যে ক্যাথলিক চার্চ আছে তাদের মাধ্যমে পরিচালিত হয়। এবং তারা যখন শিক্ষক নিয়োগ দেয়, তখন শিক্ষকের জন্য সার্টিফিকেট অফ রিলিজিয়াস স্টাডি, CRS, একটা সার্টিফিকেট অর্জন করে স্কুলে টিচার হওয়ার জন্য যোগ্য হইতে হয়। সে আয়ারল্যান্ড যদি প্রাথমিক পর্যায়ে ধর্মীয় শিক্ষাকে এমফাসাইজ করতে পারে, পৃথিবীর সবচেয়ে সুখী রাষ্ট্র হচ্ছে ফিনল্যান্ড। পৃথিবীর সবচেয়ে সুখী রাষ্ট্র বলা হয় ফিনল্যান্ডকে। সে ফিনল্যান্ডে বাধ্যতামূলক করেছে, যদি কোনো একটা ক্লাসে ন্যূনতম 3 জন কোনো ধর্মের শিক্ষার্থী থাকে, তাহলে তার জন্য শিক্ষক নিয়োগ দেওয়া বাধ্যতামূলক করেছে। তো সুতরাং আমরা সবসময় আধুনিকতার দিকে তাকাই, চাইলে এই আধুনিকতা থেকে আমরা পিছনে আসবো কেন? এজন্য এই অন্তর্ভুক্তি সরকার আমরা উদাত্ত আহ্বান জানাবো। আমি নিজেও এই ছাত্রদের পক্ষে আইনি সহযোগিতা গিয়ে ডিবি হারুন আমাকে গ্রেফতার করেছিল। তখন আমি একটা আইনজীবী হওয়া সত্ত্বেও এই নতুন বাংলাদেশের জন্য আমাদের স্যাক্রিফাইসের অভাব নেই। আজকে এখানে সভাপতি আছেন, ওনারা যে রক্ত দিয়েছেন, ওনাদের দল সহ প্রত্যেকটি ফেসিবাদ ইজমের বিরুদ্ধে তোমরা জেনজিরা সহ যেভাবে রক্ত দিয়েছে, নতুন বাংলাদেশে আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাবো, যাতে প্রাথমিক পর্যায়ে যে 65,000 সঙ্গীতের শিক্ষক দিচ্ছেন, 65,000 রিলিজিয়াস শিক্ষক, ধর্মীয় শিক্ষক নিয়োগ যেন দেওয়া হয়, সে আহ্বান আমরা জানাচ্ছি। আজকে তোমরা যারা এখানে শিক্ষার্থী আছো, তোমরা যারা আজকে শিক্ষার্থী আছো, তোমরা যদি মনে করো আজকে পৃথিবীটা একটা বিশ্ব গ্রামে পরিণত হয়েছে, পৃথিবীটা একটা বিশ্ব গ্লোবাল ভিলেজ, বিশ্ব গ্রামে পরিণত হয়েছে, ইউ হ্যাভ টু কম্পিট নট অনলি ইন উত্তরা সিটি, ইউ হ্যাভ টু কম্পিট অল ওভার দ্য কান্ট্রি, ইউ হ্যাভ টু কম্পিট অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইউ হ্যাভ টু ট্রুলি থিঙ্ক ইউ আর গ্লোবাল সিটিজেন। তোমাকে চিন্তা করতে হবে তুমি একটা বিশ্ব নাগরিক। তোমাকে বিশ্ব নাগরিকে তুমি যদি মনে করো এই উত্তরার এই জায়গায় তুমি কম্পিটিশন করবা, তাহলে তুমি ভুল করবা। তোমাকে বিশ্ব নাগরিক হয়ে পুরো বিশ্বে কম্পিটিশন করার জন্য তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে। সেটার আগে প্রথমে তুমি তোমার সম্বন্ধে জানতে হবে। উপমহাদেশের সেরা কবি ফরিদুদ্দিন বলেছেন, উনসু মাতলু বেজা হাত দরগাহা হার তুরিগো বাজে গো খুদনেশা। তো পৃথিবী যাকে খুঁজে বেড়াচ্ছে, তুমি সেই ব্যক্তি, তুমি তোমাকে খুঁজে বের করো। তুমি যদি তোমাকে খুঁজে না বের করতে পারো, তাহলে আজীবন তুমি মনে করবা তোমাকে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেছেন। তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। এই জগতে যাদেরকে সৃষ্টি করেছেন, কাউকে অনর্থক সৃষ্টি করেননি। আল্লাহ তাআলা কাউকে অনর্থক সৃষ্টি করেননি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ামা খালাকনাস সামা ওয়াল আরদা, আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি, ওয়ামা বাইনাহুমা বাতিলান, কোনো কিছু আমি অনর্থক সৃষ্টি করিনি। তোমাদের কাউকে অনর্থক সৃষ্টি করেনি। এখানে অনেক অভিভাবক আছেন, আপনি মনে করেন আপনার সন্তান প্রত্যেকটা জিনিসে ফার্স্ট হইতে হবে, খেলায় ফার্স্ট হইতে হবে, পড়াশোনা ফার্স্ট হইতে হবে, সবকিছুতে ফার্স্ট হইতে হবে। আপনার সন্তান সবকিছুতে ফার্স্ট হবে না। আপনার সন্তান সবকিছু ফার্স্ট হবে না। আপনার সন্তানের মধ্যে একটা প্রতিভা আছে, সে প্রতিভাটা বের করার দায়িত্ব হচ্ছে আপনার। একবার বনের রাজা সিংহ একটা প্রতিযোগিতা আয়োজন করেছে, বাচ্চাদেরকে নিয়ে, শিশুদেরকে নিয়ে একটা প্রতিযোগিতা আয়োজন করেছে। তো প্রতিযোগিতায় সিংহ তার বাচ্চাকে বলে, বাবা তোমার বাবা বনের রাজা, তোমাকে ফার্স্ট হইতে হবে,
তোমাকে ফার্স্ট হতে হবে। তখন প্রতিযোগিতা, প্রথম প্রতিযোগিতা হচ্ছে সাঁতার প্রতিযোগিতা। দেখা গেল সাঁতার প্রতিযোগিতায় সিংহর ছেলেকে পিছনে পেলে, বাঘের ছেলেকে পিছনে পেলে, হাতির ছেলেকে পিছনে পেলে, কুমিরের ছেলে ফার্স্ট হয়েছে, সিংহর ছেলে সবচেয়ে লাস্ট হয়েছে। সিংহ তো মেজাজ খারাপ যে তোমাকে আমি বানালাম কিসের জন্য, তো তুমি ফার্স্ট হবা, তোমার বাবা বনের রাজা আর তুমি সবার লাস্ট হলে। পরবর্তীতে আরেকটা প্রতিযোগিতা আয়োজন করছে, উড়ার প্রতিযোগিতা। বলেছে বাবা এবার যদি তুমি ফার্স্ট না হও তাহলে আমি তোমাকে ত্যায্য করে দিব, তোমার মতো সন্তান আমার আর লাগবে না। পরবর্তীতে দেখা গেল উড়ার প্রতিযোগিতা, বাঘের ছেলেকে পিছনে পেলে, সিংহর ছেলেকে পিছনে পেলে, বানরের ছেলে ফার্স্ট হয়েছে। সিংহ তো মেজাজ খারাপ, সিংহ পরে তাকে ত্যায্য করে দেয়, তোমার মতো সন্তান আমার আর দরকার নেই। তো সুতরাং আপনি যদি মনে করেন আপনার সন্তান প্রত্যেকটা দিনে ফার্স্ট হবে, আপনার সন্তান প্রত্যেকটা দিনে ফার্স্ট হবে না। আপনার সন্তান যে সুপ্ত প্রতিভা আছে, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে একটা স্ট্রেংথ দিয়েছে, আবার প্রত্যেকটা মানুষকে একটা উইকনেস দিয়েছে। তোমরা যারা এখানে শিক্ষার্থী আছো, তোমাদের স্বপ্ন হইতে হবে অনেক বড়, তোমরা স্বপ্ন দেখবে অনেক বড়। তুমি যদি স্বপ্ন যদি ছোট দেখো, মনে রাখবা মানুষ তার স্বপ্নের আয়তন যত বড়, মানুষ তত বড়। একবার একটা দেখা গেল, তোমরা দেখেছো তোমাদের মধ্যে একটা পিছু টান আছে। তোমরা যারা শিক্ষার্থী আছো, তোমরা মনে করো তোমরা কামারপাড়া একটা স্কুলে পড়ো, তোমার যারা কি বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া সম্ভব, একটা চিন্তা ভাবনা এই সমাজ তোমার মাথার মধ্যে চিন্তা ভাবনা ঢুকিয়ে দিয়েছে। আমি একটা এক্সাম্পল দিই। একবার একটা ঈগলের ডিম একটা লোক চুরি করে নিয়ে যায়। চুরি করে নিয়ে ঈগলের ডিমটা কি করলো, সে ঈগলের ডিমটা নিয়ে রেখেছে হচ্ছে একটা এর মধ্যে রেখেছে, মুরগির খোয়ারের মধ্যে রেখেছে। তো মুরগির খোয়ারের মধ্যে রাখার পরে ঈগলের ডিমটা, এখন ঈগল মুরগি তাকে তা দিয়ে পরবর্তীতে মুরগি হয়েছে। এখন চিন্তা করো, মুরগি তা দিয়েছে, এজন্য কি হয়েছে, মুরগি হয়েছে। মুরগি হওয়ার পর সে যখন মুরগি হওয়ার পর হাঁটে, সে ঈগল সে হাঁটে মুরগির সাথে, তখন সবাই বলে যে তুমি এই, সে দেখে যে তার উপরে দিয়ে ঈগল পাখি যাচ্ছে, সে বলে ইস আমি যদি এইভাবে দৌড়াই দিয়ে পারতাম। তার খুব স্বপ্ন সে যদি এইভাবে দৌড়াই দিয়ে পারতো। পরবর্তীতে মুরগির বাচ্চারা বলে দেখো দৌড়ানি আমাদের কাজ না, আমাদের কাজ হাঁটা। সে হাঁটে, সে শুধু হাঁটতে থাকে। এক পর্যায়ে সে হাঁটতে হাঁটতে একবার একটা ঈগলের খোয়ারে ঈগলের কাছে চলে যায়। তখন ঈগলের বাচ্চারা বলে যে বাবা, বলো যে এই তুমি উড়ছো না কেন? বলছে না উড়া তো আমার কাজ না। বলছে উড়া তোমার কাজ, উড়ো তুমি। তখন সে ইন্সপিরেশন পেয়ে সে আস্তে আস্তে উড়া শুরু করে দেয়। তার মানে এতদিন মুরগি যারা ছিল তারা বলেছে তোমার কাজ উড়া না, সেজন্য ওই উঠতে পারেনি। যখনই তাকে ইন্সপিরেশন দিয়েছে, সেই ইন্সপিরেশন পেয়ে সে উড়া শুরু করেছে। তো সুতরাং তোমাদের মধ্যে একটা পিছু টান আছে, পিছু টান আছে। তোমরা দেখো বায়ুশাস্ত্রবিদ বলেন ভ্রমর, আমরা যে ভ্রমর দেখি, ভ্রমর যে ডানা, এই ডানা ওয়েট যতটুকু, তার বডির যে ওয়েট, সে ওয়েটের আলোকে সে উড়ার কথা না, কিন্তু সেই দিব্যি উড়ে বেড়ায়। কারণ সে জানে না তার এই যে ডানা থেকে তার শরীরের ওজনটা অনেক বেশি। এজন্য তোমরা কখনো তোমার পিছু ডানের দিকে তাকাবা না, তোমরা সবসময় সামনের দিকে তাকাবা। আমার মনে আছে 2014 সালে আমি মুম্বাইতে গিয়েছিলাম। মুম্বাইতে একটা মুম্বাইতে সাউথ এশিয়ান ডিবেট কম্পিটিশন ছিল। তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। যাওয়ার পরে সেখানে 3টা মূর্তি দেখতে পেলাম। 3টা মূর্তি, একটা মূর্তি 2 চোখে হাত, একটা মূর্তি কানে 2 হাত, একটা মূর্তি মুখে 2 হাত। তা আমি জিজ্ঞেস করলাম যে মূর্তি 3টা হাত কেন? তখন তারা বললো চোখে 2 হাত মানে আমি খারাপ কিছু দেখবো না, মুখে 2 হাত মানে আমি খারাপ কিছু বলবো না, কানে 2 হাত মানে আমি খারাপ কিছু শুনবো না। সেখানে দেখলে একটা বানর ধরার প্রক্রিয়া দেখাচ্ছে, একটা খাঁচার মধ্যে কিছু বাদাম রাখা হয়েছে। বানর আবার বাদাম খুব পছন্দ করে। সে বানর যখন বাদামটা নিতে যায় তখন তার হাতটা বড় হয়ে যায়, সে চাইলে এখান থেকে বের করতে পারে না, সে হাতটা বের করতে পারে না, সেই হাতটা আটকে যায়। তখন পরবর্তী সে চাইলে এখান থেকে মুক্ত হতে পারে কিভাবে, সে বাদামটা ছেড়ে দিলে, কিন্তু সে বাদামের লালসা ছাড়ে না, পরবর্তীতে সে ধরা খেয়ে যায়। আমাদের লাইফের অনেক বাদাম আছে। আড্ডা ইজ আ ওয়ান কাইন্ডস অফ বাদাম, ফেসবুক ইজ আ ওয়ান কাইন্ডস অফ বাদাম। তোমরা যদি বাদামের লালসা ছাড়িটা না ছাড়তে পারো, তাহলে তোমরা বানরের মতো খাঁচার মধ্যে বন্দী হয়ে যাবা। এপিজে আব্দুল কালাম খুব চমৎকার একটি কথা বলেছেন যে প্রজাপতির পিছনে ঘুরিও না, ফুলের চাষ করো, প্রজাপতি তোমার পিছনে ঘুরবে। তোমরা যারা শিক্ষার্থী আছো, তোমাদের পিতামাতার তোমাদের জন্য অনেক কষ্ট করেছে, পিতামাতার জন্য একটা মমত্ববোধ তোমাদের মধ্যে থাকবে। আজকে সমাজে বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে, তার মূল কারণ হচ্ছে আমরা আমাদের সন্তানকে সেভাবে লালন পালন করতে পারছি না, এবং আমাদের সন্তানরা পিতামাতার প্রতি সে শ্রদ্ধাবোধটা নেই। সেই শ্রদ্ধাবোধটা মেকশু তোমরা করবা। আর আমাদের দেশ, আমাদের বাংলাদেশ, নতুন বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ, এই সুন্দর বাংলাদেশের জন্য তোমাদের কিছু দায়িত্ব কর্তব্য আছে। তোমরা পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি কোথাও দেখবা না। আই হ্যাভ ভিজিটেড 26 states অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমি পৃথিবীর 26টা দেশে গিয়েছি, একদিন থেকেছি, 2 দিন থেকেছি, আমার দেশের জন্য অন্যরকম ভালোবাসা তৈরি হয়েছে। পৃথিবীতে এত সুন্দর। আমি কিছুদিন আগে রাশিয়া গিয়েছিলাম, -25 ঠান্ডায় আমি অজু করতে
যাব ঠান্ডায় আমার আঙ্গুল ফেটে রক্ত বের হয়েছে। পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না। জনাব কেনেডি বলেছে, ইউ ডোন্ট আস্ক হোয়াট কান্ট্রি ক্যান ডু ফর ইউ, ইউ ক্যান আস্ক ইউ ক্যান ডু ফর ইউর কান্ট্রি। তুমি জিজ্ঞেস করো তোমার দেশ তোমাকে কি দিয়েছে, বরং তুমি জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করেছো। সুতরাং দেশের প্রতি মামত্ববোধ, পিতামাতার প্রতি শ্রদ্ধা, শিক্ষকের প্রতি শ্রদ্ধা, এটি সুন্দর কেরিয়ার গঠনের মাধ্যমে তোমরা অনেক বড় সমাজে একটা ভূমিকা পালন করবে, সে আশাবাদ ব্যক্ত করছি। শিক্ষার্থী যারা আছো সবাই একটু দাঁড়াও, শিক্ষার্থী যারা আছো সবাই একটু দাঁড়াও। সবাই আমি একটা ওত বলবো, তোমরা শিক্ষার্থী সবাই একটু দাঁড়াও, সামনে একটু হাত নাও, আমিও নিচ্ছি। সবাই আমার সাথে লাউডলি বলো, বলো আমি ওয়াদা করছি, লাউডলি বলো, বলো আমি ওয়াদা করছি খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু শুনবো না, খারাপ কিছু বলবো না। যে মুখে ডাকি মা সে মুখে মাদক না, মানুষের মতো মানুষ হব, পিতামাতাকে শ্রদ্ধা করব, নিজের দেশকে নিজেই গড়ব। তোমরা যারা ছোট্ট শিশু বড় হবে ঠিক, তোমরা হবে শিল্পী, কবি, লেখক, বৈজ্ঞানিক। আজকে যারা ফুলের কলি কালকে হবে ফুল, তোমরাই দূর করবে এই সমাজের ভুল। সকালে ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।